স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৫১। তৌসির বিছানার প্রান্তে দুই পা ঝুলিয়ে বসে আছে, তার ঠিক পেছন ঘেঁষে বসে আছে নাজহা। তাড়াহুড়োয় নিজের ড্রেসটা সে উল্টো করে পরে বসে আছে। তৌসির ঘাড় ঘুরিয়ে কিছুটা ক্লান্ত ও নির্লিপ্ত দৃষ্টিতে নাজহার দিকে তাকায়। শান্ত স্বরে তৌসির বলে, এখন আমি শুধু বলবো আর তুই শুধু শুনবি, মাঝখানে কোনো টু শব্দও করবি না। নাজহা বাধ্য মেয়ের মতো সুবোধ ভঙ্গিতে মাথা নেড়ে বলে, জি আচ্ছা। বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তৌসিরের। তারপর সে শুরু করে তার ফেলে আসা জীবনের গল্প। আমার জন্ম তামিলনাড়ুর তিরুনাল্লুরে। এক সময়ের প্রভাবশালী ইলমাস পরিবারের সন্তান আমি। আমার বাবা হন তখনকার চিফ মিনিস্টার বাদশাহ তাওহিদ ইলমাস। তবে লোকমুখে সবাই তাকে শুধু বাদশাহ নামেই চেনে আর এক ডাকে সম্মান করে। ইলমাস পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমি, নাজহা। আমি আর আমার যমজ ভাই ইয়াদ যেদিন পৃথিবীর আলো দেখি, সেদিনই আমাদের মা চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যান, মারা যান তিনি। আমাদের থেকে ১৮ মাসের বড় আরেক ভাই আছে, ওয়াসেম। আর ভাইদের ওপরে আমাদের ৩ বোন। মারিয়াম মায়ের মৃত্যুর সময় ওর বয়স তখন ১০ বছর। মেজ বোন মাইশার বয়স ১২, আর সবচেয়ে বড় বোন ইভা, যার বয়স তখন কেবল ১৪। মায়ের মুখটা কেমন ছিল তা আমরা কোনোদিন স্বচক্ষে দেখার সুযোগ পাইনি। এই ৩ বোনের বুকেই আমরা বড় হই। বয়সে তারাও তখন নিতান্তই শিশু, তাও বাড়ির কাজের মানুষদের সাথে মিলে যেমন তেমন করে আমাদের বুকে আগলে রাখে। আমাদের কাছে মা শব্দটার মানে এই ৩ বোনই। তারা ঠিক মায়ের মতোই মমতায় আমাদের বড় করে তুলেছে। বাবা আমাদের ভীষণ শান্তিপ্রিয় আর সৎ একজন মানুষ। তার এই সততার কারণেই টানা ২বার তিনি ক্ষমতায় থাকেন। বংশগতভাবেই আমরা ছিলাম প্রচণ্ড বিত্তশালী। দাদার আমলের কত জায়গা জমি, কত যে ছড়ানো ছিটানো প্রপার্টি আছে, খোদ বাবাও তার সঠিক হিসেব জানেন না। বাবা ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু ওই যে কথায় কয় না, এই দুনিয়াটা আসলে ভালো মানুষদের জন্য না। আমাদের বেলাতেও ঠিক তাই হয়। তিরুনাল্লুরে বেশ বড় কিছু এলাকা ছিল, যেখানে বাবা নিজের উদ্যোগে স্থানীয় কৃষক আর বস্তির গরিব মানুষদের থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু কেরালা থেকে আসা খলিল নামের এক জানোয়ার মাফিয়ার নজর পড়ে ওই জায়গাগুলোর ওপর। সেও আমাদের মতোই মুসলিম ছিল, কিন্তু শুধু নামেই কামে তো একটা জানোয়ার ছিল। সে ওই এলাকায় নিজের ফ্যাক্টরি বসানোর জন্য বাবাকে বারবার প্রস্তাব দিতে থাকে, জায়গাগুলো তার কাছে বিক্রি করে দিতে। এতগুলো অসহায় মানুষ চোখের সামনে আশ্রয়হীন হয়ে পড়বে, এই কথা চিন্তা করে বাবা মুখের ওপর খলিলের প্রস্তাব সরাসরি না করে দেন। কিন্তু খলিলও তো আর ছোটোখাটো কেউ নয়, বড় মাপের মাফিয়া। সে দিনের পর দিন বাবাকে নানাভাবে হুমকি দিতে থাকে, এমনকি বাবার পলিটিক্যাল ক্যারিয়ারেও কালিমা লেপনের চেষ্টা করে। কিন্তু আমার বাপ এক কথার মানুষ, আস্ত একটা পাহাড়ের মতো। বলেন মরব, কিন্তু নিজের নীতি থেকে এক চুলও সরব না। আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপ্তি থাকে চোখে পড়ার মতো। দিগন্ত বিস্তৃত আবাদি জমি, পুরনো দিনের রমরমা ব্যবসা, আর শহরের ঠিক প্রাণকেন্দ্রে থাকা কয়েকটি অট্টালিকা, সব মিলিয়ে এক মেলা বড় সাম্রাজ্য। কিন্তু সম্পদের এই পাহাড় যে একদিন নিজেদের ভেতরেই কালান্তর এক ঝড় তোলে। বাবার তীক্ষ্ণ দৃষ্টি তা অনেক আগে আঁচ করে ফেলেন। তাই মৃত্যুর আগেই তিনি এক নিখুঁত চাল চেলে যান। পরিবারের এই বিপুল সম্পত্তি তিনি ভাগ করে দেন ঠিকই, তবে তৈরি করেন ৩টি সম্পূর্ণ আলাদা দলিল। ৩ ভাইয়ের নামে আলাদা ৩টি দলিল, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে বাবার মাস্টার স্ট্রোক। দলিলে স্পষ্ট উল্লেখ থাকে, এই ৩টি দলিলের কোনোটিরই একক কোনো ক্ষমতা নেই। যে কোনো একটি বা দুটি দলিল দিয়ে এই সম্পত্তির একটা কাচের টুকরো বিক্রি বা হস্তান্তর করা যাবে না। সম্পত্তির ওপর সামান্যতম অধিকার ফলাতে হলেও ৩টি দলিলকেই এক টেবিলে একসঙ্গে মেলাতে হয়। বাবা আসলে সম্পদের কোনো ভাগই করেন না, বরং বিপদের দিনে ৩ ভাইকে যাতে এক ছাদের নিচে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই বাধ্যবাধকতার এক অদৃশ্য শিকল তৈরি করে যান বাবা। এই উইল আর দলিল করার সাথে সাথেই বাবা খলিলের সব নোংরা কাজ আর মুখোশ সবার সামনে প্রকাশ্যে আনেন। তাকে ধরার জন্য তার পেছনে লেলিয়ে দেন পুলিশ। আর বাবার সাহসিকতায় এই পুরো কাজটাই তাকে সাহায্য করেন তার চাচাতো ভাই সেলিম, আর বাবার সবচেয়ে কাছের বন্ধু এরশাদ সর্দার। সময়টা গড়াইয়া যায়। আমার আর রিয়াদের বয়স তখন মোটে 7 বছরে পৌঁছায়। বড় আপু ইভার বিয়ে হয়ে যায়, কিন্তু দুলাভাই আমাদের বাড়িতেই থাকে, কারণ আপুকে চোখের আড়াল করতে চান না বাবা। আপু তখন
8 মাসের পোয়াতি ভারী শরীর নিয়ে ধীর পায়ে হাঁটে। আমাদের জীবনটা একটা সাজানো বাগানের মতো থাকে। 3 ভাই 3 বোন, সারা বাড়ি জুড়ে হাসি খুশি আর আনন্দ। হায় রে, সেই সুখের দিনগুলো এখন ঝাপসা স্বপ্নের মতো লাগে। একদিন রাত 12টা, চারিদিক শুনশান। সিনেমায় যেমন হঠাৎ ডাকাত পড়ে, আমাদের সাজানো সংসারটাই ঠিক সেভাবেই কালবৈশাখীর আছড়ে পড়ে। বাড়ির পালো আনার কাজের মানুষগুলোরে চোখের পলকে কাইটা টুকরো টুকরো করে ফেলে খলিলের লোকেরা। মুহূর্তে আমাদের বাড়ি ভাসতে থাকে রক্তে। সে প্রায় শখানেক লোক নিয়ে আসে, আর যমদূতের মতো খলিল নিজে হাজির হয় আমাদের সামনে। জানোস না ঝা, দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট কি? যখন আপন মানুষ পেছন থেকে বুকে ছুরি মারে। যেই সেলিম চাচারে আব্বা নিজের রক্তের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করেন, জান দিয়ে ভালোবাসেন, সেই বেঈমান সেলিম চাচাই কালসাপ হয়ে ওদের রাস্তা দেখায় আনে। আমাদের ছোট্ট 3 ভাইরে টাইনা হিসরা আয়না শক্ত করে চেয়ারের সাথে বাঁধে, বাবাকেও বাঁধে। ওরা চায় মারার আগে আমাদের চোখের পানি দেখে পৈশাসিক উল্লাস করতে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি থাকে আমাদের দুলাভাই, যার সন্তানের মা হতে যাচ্ছে আমার আপু। সেও ওদের সাথে গিয়া দাঁড়ায়, ঠোঁটে শয়তানের হাসি নিয়া। এর চেয়ে বড় ধাক্কা কি হইতে পারে? বাবা তো এক কথায় বাকরুদ্ধ হয়ে শুধু দেখছিলেন। আমার জন্মদাতা বাবার সামনে, আমাদের কচি চোখের সামনে, ওরা আমার কলিজার টুকরা 2 বোন ইভা আর মাইশারে চুল ধরা টাইনা হিচড়া নিয়ে আসে। বাবার পায়ের কাছে ছুঁড়ে ফেলে ওদের। শুরু হয় ধর্ষণ করা। জানোয়ারের দল ঝাঁপিয়ে পড়ে আমার বোনগুলোর ওপর। 8 মাসের পোয়াতে একটা মেয়ে, পেটে তার একটা জ্যান্ত বাচ্চা। ওরা একটু দয়া করে না। ওদের শরীর থেকে শুধু কাপড় না, সম্মান আর চামড়া হিংস্রভাবে টেনে ছিঁড়ে নিতে থাকে ওরা। বাবা হাউমাউ করে কেঁদে ওঠেন। যেই মানুষটারে কখনো মাথা নোয়াতে দেখিনি, যে মরে যাবেন কিন্তু নীতি থেকে সরবেন না, সেই বাবা ডুকরে কেঁদে ওঠেন। বাবারা, আমারে তোরা টুকরো করে কেটে ফেল, আমার সব ধন সম্পদ নিয়ে আনে, তাও আমার মাগুলারে ছেড়ে দে, ওদের গায়ে হাত দিস না। কিন্তু খলিল শয়তানের মতো হেসে বলে, সম্পদ তো নিবই রে, কিন্তু তার আগে তোর চোখের সামনে একটু আসল মজাটা নিয়ে নেই। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন সর্বনাশ হচ্ছে, আর আপুর স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বল, এই দৃশ্য কোনো মানুষ সইতে পারে? আমার বোনগুলার শরীর থেকে, বুকের স্তন থেকে লজ্জাস্থান হতে তখন ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। ব্যথায়, কষ্টে আর অপমানে ওদের গগনবিদারী চিৎকার একটু পর গোঙানিতে রূপ নেয়। হাইরে, আমার বোনগুলার সেই গোঙানি বাবা বলে চিৎকার। জানোস না ঝা, এত বছর পার হয়ে গেছে কিন্তু আমার আজও রাইতে ঘুম হয় না। চোখ বন্ধ করলেই দেখি ইভা আপু আর মাইশা আপু রক্তমাখা হাতে আমার দিকে হাত বাড়িয়ে আছে, বাঁচার আকুতি জানাচ্ছে। ওদের সেই ভাঙা গলার আর্তনাদ আজও আমার কানের ভেতর বাজতে থাকে রে। আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। আমার চোখের সামনেই সব ঘটতেছে। যেই সেলিম চাচারে আমরা বাবার মতো দেখতাম, সেও আর জানোয়ারের রূপ নিয়ে, সেও নোংরা উল্লাসে মেতে ওঠে আমার বোনগুলোর ওপর। আমার 8 মাসের পোয়াতি বড় আপু, ওরা আপুর উপর এমন পৈশাসিকতা চালাইতেছে যে আমার আপুটা আর সহ্য করতে পারে না। ওর গর্ভের জ্যান্ত বাচ্চাটাকে ওরাও লজ্জাস্থানে হাত ঢুকিয়ে টেনে ছিঁড়ে বের করে আনে, এনে ওর মাথার ধর ধরে ছিঁড়ে প্রাণটাকে নির্মমভাবে শেষ করে দেয়। আর আমার মায়ের মতো বড় আপুটা একটা বিকট চিৎকার দিয়ে চিরকালের মতো স্তব্ধ হইয়া যায়। আমার আপুটা মারা যায়, কিন্তু জানোয়ারগুলোর থাবা থামে না। একটা লাশের ওপর ওরা যে কতবার হামলায় পড়ছে তার কোনো হিসেব নাই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার বাবার বুকটাও ফেটে যায়। চিৎকার করে কাঁদতে কাঁদতে হঠাৎ ওনার শরীরটা আছড়ে পড়ে মাটিতে। হার্ট অ্যাটাক করে আমাদের চোখের সামনেই আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের মেয়েদেরকে এভাবে ধর্ষিত হতে দেখেছেন, তাও নিজের পায়ের কাছে নিজের চোখের সামনে দেখে আর বেঁচে থাকা সম্ভব? বাবাও চলে যান, আর আমরা 3 ভাই শক্ত রশিতে বাঁধা অবস্থায় আমরা শুধু হু হু করে কাঁদতেছি। আমাদের চোখের সামনে আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারতেছি না, কিচ্ছু না। আমার মেজ আপুর সাথে তখনও চলছিল এইসব। 30 জনেরও বেশি নরপশু মিলে ওর উপর হামলে পড়ে। আমার হাসি খুশি বোনটারে ওরা তিলে তিলে ছিঁড়ে খুঁড়ে খায়। তারপর একটা চেয়ার ভেঙে তার পায়া নিয়ে আমার আপুর লজ্জাস্থানে প্রবেশ করিয়ে দেয় এক ধাক্কায়। সাথে সাথে আপু ইয়া আল্লাহ বলে মুখ দিয়ে এক কুলি রক্ত ফুরোর করে বের করে দেয়। শেষ হয়ে যায় সেও, আমার সেজো আপুটাও। আর বাঁচার সুযোগ পায় না। মেঝের উপর আমার বোনটার ছিন্ন ভিন্ন শরীর,
আমার বোনদের কাপড়ে ছিঁড়ে নেওয়া স্তন, চামড়া আর তাজা রক্ত পড়ে থাকে, আর আমরা শুধু ফ্যালফ্যাল করে দেখতে থাকি। আমাদের চোখের পানি শুকাইয়া পাথর হয়ে গিয়াছিল ওই দিন। আমরা শুধু তাকাইয়াছিলাম। সেই রাতে আমাদের ছোট বোন মারিয়াম ওর এক বান্ধবীর বাসায়, আর এ সময় ইরশাদ আঙ্কেল দৌড়াইয়া গেছিলেন মারিয়ারে আনতে। ঠিক ওই সময়টাতেই কই থেকে জানি খবর দিছে ওনারে খলিল আইসা পড়ছে। সাক্ষাৎ জমদূতের মতন খলিল। খবর পাইয়াই আঙ্কেল তড়িঘড়ি কইরা পুলিশ ফোর্স রেডি কইরা নিয়ে আসলো। কিন্তু আফসোস, ওনারা আসতে আসতে আমাদের দুনিয়াটা ভাইঙ্গা চুরমার হইয়া গেল। সব শেষ। খলিলের পালিত কুত্তাগুলো আমাগরে কিন্তু মাইরা ফেলে নাই। কারণ একটাই, ওই সম্পত্তির দলিলগুলা সব তো আমাগো নামে। ওদের আসল মতলব আছিল আমাদের জ্যান্ত তুইলা নিয়ে যাওয়ার। কিন্তু তার আগেই তো আইসা পড়ে। কিন্তু ওই পুলিশ, ওরাও আসিল খলিলের কেনা গোলাম। শুধু ডিউটি করার একটা ভান, একটা লোক দেখানোর স্বচ্ছতা বজায় রাখতেই ওরা সাইরেন বাজায় আসছিল। আমি নিজেই এই দুই চোখে একদম স্পষ্ট দেখছি। পুলিশের একদম গা ঘেঁষেই খলিল বুক ফুলাইয়া হাইটা বাইর হইয়া গেছিল। অথচ তারা টু শব্দটাও করেনি। উল্টা পুলিশের কমিশনার চোখের ইশারায় খলিলরে বুঝাইয়া দিছে, পরিস্থিতিটা এখন একটু শান্ত হইতে দে, এইগুলারে আমরা ঠিকই তোর হাতে তুইলা দিমু। শুধু খাড়াইয়া খাড়াইয়া দেখলাম, কিন্তু কিছুই করার আসিল না। আমাদের তিনজনের অবস্থা তখন একদম শোচনীয়, জ্যান্ত লাশের মতো। ইব্রাহিম পাটোয়ারি আর ইরশাদ সর্দার আঙ্কেল আমাগরে কোনো মতে টাইনা হিচড়া নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। সকাল হইতেই দেখি চারদিকে খবর রটাইয়া দিছে, রাইতে নাকি ডাকাত দল আইসা আমাদের বাড়ি লুটপাট করছে আর সবাইকে কোপায়া মাইরা ফেলছে। পুলিশ আর মিডিয়া মিলা পুরা ঘটনাটা কেমনে যে এত সুন্দর কইরা সাজাইয়া ফেললো আমরা বুঝতেই পারলাম না। বাবার বড় দুই বোনের লাশটা একটু যে শেষ দেখা দেখবো, একটা চিহ্নবিহীন লাশ হিসেবে তা করে মাটির নিচে চাপা দিয়া দেয় ওরা। আমরা একটু মন ভইরা কাদারও সুযোগ পাইলাম না। বুকটা যে কেমন দুমড়ে মুচড়ে যাইতেছিল, সেটা কাউরে বোঝান যাইব না। ইব্রাহিম আর ইরশাদ আঙ্কেল ভালো কইরাই বুঝা গেছিলেন তামিলনাড়ুতে আমাদের আর এক মুহূর্ত থাকাও নিরাপদ না, থাকলে আমাদেরও গুম কইরা দিব। তাই ইরশাদ আঙ্কেল, আমার ভাই ইয়াদ, আমি আর মারিয়াম রেনিয়া সোজা চইলা আসলেন উত্তরপ্রদেশে। আর ইব্রাহিম আঙ্কেল আমার আরেক ভাই ওয়াসিম রেনিয়া সোজা গুজরাটে চইলা গেলেন। ইব্রাহিম আঙ্কেলের নিজের কোনো পোলাপান ছিল না, তিনি বাবা হইতে পারতেন না। তাই তিনি ওয়াসিমরে নিজের বুকের মাঝে টাইনা নিলেন, নিজের সন্তান পরিচয় দিয়াই বড় করতে লাগলেন। পরে আমার ভাই ইয়াদরে ইরশাদ সর্দার নিজের কাছে রাইখা দিলেন। আর আমি হতভাগা, এবং আমার বোন মারিয়মরে আমাগো মামা আইসা বাংলাদেশে নিয়ে আসলেন, কারণ আমার মা ছিলেন বাংলাদেশি। চোখের সামনে ভাইগুলো আলাদা হইয়া গেল, কিছুই করবার পারলাম না। আমাদের তিন ভাইয়ের নামে থাকা তিনটা দলিল তিনজন আলাদা মানুষের কাছে গচ্ছিত রাখা হইল। ইয়াদেরটা রাখলেন ইরশাদ আঙ্কেল, ওয়াসেমেরটা পাটোয়ারি আঙ্কেল, আর আমার দলিলটা থাকলো আমার বোন মারিয়ামের কাছে। চাইলে তো আর তারা এই সম্পত্তি খুব সহজেই মাইরা দিয়া নিজেরা খাইতে পারতেন, কিন্তু তারা তা করেন নাই। তারা আসলে আমার বাবার রক্তের চাইতেও আপন সত্যিকারের বন্ধু ছিলেন। বাংলাদেশে আসার পর চোখের পলকে কেমনে একটা বছর কাইটা গেল। টুকটাক বাংলা ভাষাটাও আমি আয়ত্ত কইরা ফেললাম। মামা আমাদের অনেক আদর যত্ন কইরাই বড় করতেছেন। মামি অবশ্য আমাগরে দুই চোখে একদমই দেখতে পারে না, কিন্তু মামার ভয়ে মুখের উপর কিছু বলবারও সাহস পায় না। আমরা ভাই বোন স্কুলে ভর্তি হইলাম। আমার বোনটার বয়স তখন সবে 16তে পড়ছে। ওইটুকুন একটা মেয়ে, অথচ এই বোনটাই এখন আমার পুরো দুনিয়া, আমার সবচেয়ে আপনজন। ওর কোলে আমি মাথা রেখা ঘুমাই। ও নিজের হাতে আমারে লোকমা তুইলা খাওয়াইয়া দেয়, গোসল করাইয়া দেয়। মনে হয় আমার মরা মাটাই আমার বোনের রূপ ধইরা ফিরে আসছে। প্রথম প্রথম বাবা, বড় অপর, মেজ অপর কথা মনে পইরা খুব কাঁদতাম, রাইত বিরাইতে চিল্লাইয়া উঠতাম। কিন্তু তারপর ধীরে ধীরে মানতে শুরু করলাম। বাচ্চা মন তো, তাই হয়তো মাইনা নিতেও পারছি। দিনের বেলা সব ঠিকঠাকই লাগে, কিন্তু রাইত হইলেই ভয়ঙ্কর স্মৃতিগুলো, রক্তের দাগগুলো ট্রমা হইয়া ঠিকই আমারে তাড়া কইরা ফেরে। ঘুমের ঘরে এখনো মনে হইল খলিল বুঝি দরজা ভাঙ্গা ঢুকলো। কিন্তু হাই আফসোস, হতভাগ্য মানুষদের কপালে কি আর সুখ জোটে রে নাঝা। আমি এমন এক হতভাগা যার সুখের স্বাদ নেওয়ার সামর্থ্য কখনোই হয়নি। মামা মারা যান, আর শুরু হয় আমাদের ওপর মামির অকথ্য অত্যাচার। তুই জিজ্ঞেস করস না নাঝা, আমি কেন টাকার ব্যাপারে এত কিপটামি করি। জানোস, এই খাওয়ার জন্য করি।
খিদের জ্বালায় প্রতিদিন চাতক পাখির মতো কাঁদতাম তখন, কিন্তু মামি এক মুঠো ভাত দিত না। রাস্তায় ফেলে দেওয়া বাসি ভাত খুঁজা খুঁজা খাইতাম। শেষমেশ ওই 2 টাকা আর 4 মুঠো ভাতের জন্য মামি আমার বোনরে বাসার পাশের আবাসিক এলাকায় কাজে লাগাইয়া দেয়। সব জয়নাও মামি এত নিষ্ঠুর কাজটা করে। আমাদের মামি সাপ বইলা দেয়, টাকা নিয়ে আইলে ভাত পাবি, নয়তো নাই। খিদের জ্বালায় আমার বোনটা দেহ ব্যবসা শুরু করতে বাধ্য হয়। সারাদিন নোংরা বিছানায় নিজের শরীর বিকাইত সে, আর আমি সেই পল্লীর গেটে বইসা থাকতাম সকাল থেকে বিকাল পর্যন্ত। সারাদিন একটার পর একটা পুরুষ মানুষের নিচে সইতো আমার বোন, আর তার বদলে প্রতিদিন তারে দেয়া হতো মাত্র 200 টাকা। সেই টাকা আয়না মামিরে দিলে মামি আমাদের খাইতে দিত, রাইতে ঘরের কোনায় ঘুমাইতে দিত। মাত্র 200 টাকার লাইগা, মাত্র এক মুঠো ভাতের লাইগা আমার বোনটা শরীর বেস্তরে না ঝা। আর এজন্য আমি এখন টাকা খরচ করতে পারি না রে, আমার কলিজায় দেয় না। তখন এমনি কইরা 3 মাস কাটে। মানছেরে আমারে দেখাই কয়, ওই দেখ বেশ্যা মাগির ভাই যায়। আমার বোনটা দেখতে খুব সুন্দর, তাই দূর দূরান্ত থাইকা মানছে আসে ওর কাছে, ওর লগে শুইতে আসতো লালসাই। এমনভাবে একদিন আমি গেটের কাছে বসে অপেক্ষা করতেছি কখন আপু বের হইব আর আমরা ভাত খামু। সারাদিনে তো আমরা ওই একবেলাই ভাত খাই। হঠাৎ শুনি ভেতর থেকে আপুর বিকট চিল্লানি আর ভাঙচুরের আওয়াজ। আমি দৌড়ায় গেট টপকায় ভেতরে যাই, গিয়া দেখি আমার বোন রে জ্যান্ত কাইটা টুকরো করা হইতাছে। একটা সাইকো নিজের রাগ মিটাইতে আমার বোন রে কুড়াল দিয়া কোপাচ্ছে, তারপর জ্যান্ত শরীরটায় কেরোসিন ঢাইলা আগুন ধরাইয়া দিচ্ছে। চারপাশে সবাই দেখি খালি চাইয়া চাইয়া দেখে, কেউ কিচ্ছু করে না। আর ওই সাইকোটা দাঁড়ায় দাঁড়ায় হাসে। আগুনে দগ্ধ হয়ে আমার বোনটা চিৎকার করছে। আমি ওর কাছে ছুটে যাইতে চাই, কিন্তু ওইখানের মাসি আমারে জাপটে ধইরা আটকায়। আমি চিল্লাইয়া কই, আমার বোনটারে বাঁচান। ওই মহিলা কয়, তোর বোনরে তো আর বাঁচানো যাইব না, মরতে দে, মরলে এই সাইকো নিজেরে বাঁচাতে যে টাকা ঢালবো তার অর্ধেক তুই পাবি। আমি প্রাণপণে ছুটি আমার বোনের দিকে, কিন্তু পারি না। ওরা দুইজন আমারে শক্ত কইরা ধইরা রাখে, আর আমার চোখের সামনে আমার বোনটা আগুনে পুড়ে ছাই হইতে থাকে। আমি শুধু আসমানের দিকে তাকায় চিল্লাই, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ আমার আপুর গায়ের আগুন নেভাও। আমার আর্তনাদ মনে হয় আল্লাহ শোনেন। প্রচণ্ড ঝড় আসে, তুফান ওঠে, ঝুম বৃষ্টি নামে, কিন্তু তার আগে আমার বোন মইরা যায়। যার বুকে মাথা গুজতাম, দুনিয়ায় আমার একমাত্র আশ্রয়টাও পুইরা কয়লা হয়ে যায়। আমি আপুর পোড়া লাশটার কাছে বসি, ওর গলে যাওয়া চামড়াগুলো হাতে নিয়ে ওই বৃষ্টির মাঝেই হু হু করে কাঁদতে থাকি। বৃষ্টির পানিতে আপুর গলে যাওয়া শরীরটা ধুয়ে যেতে থাকে। ছোট্ট আমি কাদার মাঝে বসে আপুর শরীর হতে গলে যাওয়া মাংসগুলো হাতের মুঠোয় নিয়ে জোড়া লাগানোর চেষ্টা করি, কিন্তু মাংস তো আর জোড়া লাগে না রে নাঝা, আর লাগে না। কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছান ওই পল্লীর মালিক, মানে বিবিজান। উনি আমার সম্পর্কে সব না আমাকে টেনে মামির কাছে নিয়ে যান। কিন্তু ওই পাষাণ জানোয়ার মামি তখনও বলে দেয় যে সে আমাকে নিজের কাছে রাখবে না। বিবিজান তখন আমার চোখের দিকে তাকাইয়া কন, আমার লগে যাবি, আমার সিংহ হয়ে বাঁচবি, তোরে আমি বাঘ বানামু। আমি বিন্দুমাত্র না ভেবে বলি, যাব, যদি ওই মাসি আর ওই সাইকো লোকটারে সবার সামনে আমারে মারতে দেন। বিবিজান সাথে সাথে হেসে ওঠেন, খাঁটি মাল পাইছি তাহলে, আয় মার। এই বলেই উনি আমাকে আবারও সেখানে টেনে নিয়ে যান। ওই মহিলা আর ওই সাইকোটাকে আমার আপুর লাশের পাশে হাত পা বেঁধে চিৎ করে শোয়ানো হয়। আমার হাতে তুলে দেওয়া হয় কুড়াল। আমিও মনের যত রাগ যত কষ্ট সব ওদের উপর ঝাড়ি। ওদের বুকের উপর উঠে একের পর এক কোপ দিতে থাকি। কোপাইতে কোপাইতে কলিজা ফুসফুস পর্যন্ত বের করে আনি, টাইনা সিঁড়ি, তাও মন ভরে না। 8.5 মাস বয়সে আমি প্রথম খুন করি। তারপর শুরু হয় আমার খুনের অধ্যায়। সব মিলে প্রায় 150 মানুষ খুন করি আমি 12 বছর বয়সের ভেতরেই। সেদিন বিবিজান আপুর পোড়া শরীরটাকে কবর দিয়ে আমাকে বলেন, তোকে তৈরি হতে হবে প্রতিশোধের জন্য। আমিও সেই কথা মগজে গেঁথে নেই। আমায় এনে স্কুলে ভর্তি করানো হয়। আমার জন্ম 1995 সালে, কাগজে কলমে সেটাকে তৈরি করেন 1992। আমার আসল বয়স এখন 31। ওরা আমাকে নিজেদের সন্তানের মতো বড় করে, সাথে বানায় পাপের সাম্রাজ্যের রাজা। ধর্ষণ বাদে এমন কোনো পাপ নাই যা আমি তৌসিরের হিস্ট্রিতে নাই। তবে হ্যাঁ, ওরা আমায় এতটা খারাপ বানাই নাই, আমি খারাপ নিজ থাইকা হইছি। আর তুই জানোস তোর এই বাড়িত কার কথায় পাঠানো হইছে?
খলিল তোর বাপ চাচারে হাত করছে, কারণ ও জানে এই শিকদার বাড়িতেই আমি আছি। কিন্তু ক্যাডা আমি সেটা কেউ চিনে না। আর আমারে ধরার লাইগাই তোর বাপ চাচা তোর এখানে পাঠাইছে। আমারে ধরতে পারলে আমার ভাই গরেও পাইব। আমাদের তিনটা দলিলই ওর বড় প্রয়োজন। তোর বাপ চাচা ইন্ডিয়ার বর্ডারে চোরা কারবার করে, আর খলিলের লগে তাগো সম্পর্ক খুব গাঢ়। তাই টাকাও খাইছে বহুত। এই বাড়িতে কে তামিলনাড়ুর সেটা জানতে আর নিজেদের শক্ত অবস্থানে রাখতেই তোরে বিয়া দিছে। আর তালহারে বিষ তো এই জন্যই খাওয়াইছে। তৌসিরের কথাগুলো এক একটা ভারী পাথর হয়ে নাঝার বুকের ওপর আছড়ে পড়ে। ও পাথরের মতো জমে যায়, ঠোঁট ফাঁক হয়ে থাকে, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বের হয় না। বুকের ভেতরটা হু হু করে ওঠে। কেউ মনে হয় খাবলে খাবলে কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। চোখের কোণ বেয়ে নোনা পানি গাল গড়িয়ে নামছে অনবরত, থামার কোনো নামই নাই। নিজেকে আর কোনোভাবে সামলাতে পারে না নাজহা। হাঁপাতে হাঁপাতে ঝটকা মেরে উঠে দাঁড়ায়, তারপর প্রায় ছুটে গিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। দরজাটা ধাম করে লেগে যায় পেছনে। তৌসির স্থির চোখে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ তপ্ত নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। মনে মনে বিড়বিড় করে সে, সব ব্যথা আইস তোর সামনে ঝাইরা দিলাম রে নাজহা। এইবার দেখুম তুই আদৌ আমার এই সংসারের যোগ্য কিনা। আসলে তৌসিরাজ ইচ্ছে করেই সব সত্যিটা নাজহার সামনে উগরে দেয়। এ তো এক কঠিন পরীক্ষা। সে দেখতে চায় নাজহা কি তৌসিরের বলে এই কথাগুলো নিজের বাপ চাচার কাছে গিয়ে ফাঁস করে দেয়, নাকি বুকের ভেতর চেপে রেখে মেনে নেয় সব। নাজহার জীবনে সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হলো ঠিক এই মুহূর্ত থেকেই। ওদিকে ওয়াশরুমের ভেতর নাজহার অবস্থা ভয়াবহ। বেসিনের কলটা পুরো ছেড়ে দিয়ে অঞ্জলি ভরে ভরে পানি নিয়ে মুখে ঝাপটা মারছে সে। একবার দুবার তিনবার, কিন্তু কিছুতেই ভেতরের আগুনটা নিভছে না। ও চোখে মুখে পানির ঝাপটা দিতে দিতেই ফুঁফিয়ে ওঠে বারবার। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও পুরোপুরি ব্যর্থ হয় ও। তৌসিরের এক একটা কথা বিষমাখা তীর হয়ে এসে বেঁধে বুকের মাঝখানে। ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে নাজা, একদম শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ধীর কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সে। ভেজা মুখ, লাল হয়ে ফুলে ওঠা চোখ, এলোমেলো চুলে কোনো মতে এসে দাঁড়ায় তৌসিরের সামনে। তৌসির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝার কান্নাসিক্ত রক্ত জবার মতো লাল চোখ দুটোর দিকে। নাঝা কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কথা বলার ভাষা তো সে হারিয়ে ফেলেছে। নিজের পরিবারের এত বড় জঘন্য কীর্তি, আর সব না জেনে নিজের হাতে করে ফেলা গাদ্দারি, আর তৌসিরের বুকের ভেতর এতদিন ধরে চেপে রাখা এই ভয়ঙ্কর ক্ষত, সব মিলিয়ে নাঝার মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা ঠেকছে। হাত পা থরথর করে কাঁপছে তার। ভেজা চোখে তৌসিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝা। কিছু একটা বলতে চাই, ঠোঁট নড়ে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। আর ঠিক তখনই হঠাৎ করে মাথাটা ঘুরে ওঠে ওর, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে তার। পা দুটো আর শরীরের ভার ধরে রাখতে পারে না। তার চারপাশটা তার চোখে দুলে ওঠে। টাল সামলাতে না পেরে তৌসিরের সামনেই টাস করে হেলে পড়ে নাঝা। পড়ার সঙ্গে সঙ্গে ওর মাথাটা সজোরে গিয়ে টক্কর খায় খাটের পাশে শক্ত কাঠের খাটপাশির কোণায়। আর মুহূর্তের মধ্যে নাঝার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। মাথা থেকে লাল রক্ত গড়িয়ে নামে কপাল বেয়ে, ভিজিয়ে দেয় ওর চোখের পাশটা, কান গলা সব। তৌসির কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে বসে থাকে। মাথার ভেতর সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে জট করে ভেসে ওঠে অতীতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো। রক্তে ভেজা মাইশা, নিথর হয়ে পড়ে থাকা ইভা, আর মারিয়ামের জ্বলন্ত মুখ। এক এক করে সব ভ্রম জীবন্ত হয়ে উঠছে ওর চোখের সামনে। আর এদিকে নাঝা ধীরে ধীরে অচেতন হয়ে আসে। ওর চোখের পাতা দুটো ভারী হয়ে নেমে আসে নিচে, ঠোঁট ফাঁক হয়ে যায়। ওর তাজা রক্ত ছড়িয়ে পড়তে থাকে মেঝেতে। তৌসির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অবশ নিথর হয়ে নাঝার ন্যায়। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ভেতরে জমে থাকা সব শক্তি, সব আতঙ্ক, সব ভালোবাসা এক করে বুক চিরে গগনবিদারী চিৎকার করে ওঠে তৌসির, বিবি জান, ও বিবি জান, আমার নাঝারে বাঁচাও, বিবি জান।